দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদা বেগম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম কলেজ। আজকে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানব শারীরতত্ত্ব বর্জ্য নিষ্কাশন এই অধ্যায়টি থেকে দুটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাস করেছি অধ্যায়টির উপরে এবং আমরা প্রায় শেষের দিকে আছি অধ্যায়টির। আজকে আমরা যে দুটি টপিক আলোচনা করব, একটি হচ্ছে অসমোরেগুলেশন আর একটি হচ্ছে রক্তের পিএইচ নিয়ন্ত্রণ। এই দুটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। দুটি টপিক আলোচনার ফলে আমরা আজকে যে বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হচ্ছে বৃক্কের মাধ্যমে কিভাবে পানি সাম্য নিয়ন্ত্রণ হয় তা আমরা বলতে পারবো, মূত্রের ঘনত্ব কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটিও বলতে পারবো, রক্তে লবণের বা আয়নের ভারসাম্য কিভাবে নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করতে পারবো এবং রক্তের অম্ল ক্ষার অর্থাৎ পিএইচ নিয়ন্ত্রণ সম্পর্কে বলতে পারবো। এখানে দুটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটি হচ্ছে পানি ও লবণের হ্রাস বৃদ্ধি, এখানে মাঝখানে লেখা আছে ছবি দুটির মাঝখানে। উপরের ছবিতে দেখলে আমরা বুঝতে পারছি যে মানব দেহে পানি এবং লবণের পরিমাণ হ্রাস পাওয়ার কথা বলা হচ্ছে। আরেকটি হচ্ছে নিচের দিকে যেটি আছে সেটি হচ্ছে পানি এবং লবণের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে ইন্ডিকেট করছে। তো বিভিন্ন কারণে কিন্তু আমাদের দেহে পানি এবং লবণের পরিমাণ হ্রাস অথবা বৃদ্ধি পেতে পারে। তো কি কি কারণ হতে পারে আমরা একটু যদি দেখার চেষ্টা করি। প্রথমে এই ছবি দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে অতিরিক্ত ঘর্ম নিঃসরণ, ব্লিডিং বা রক্তপাত, ভমিটিং কিংবা কম পরিমাণ পানি গ্রহণ করা, এই বিভিন্ন কারণে কিন্তু দেহে পানি এবং লবণের পরিমাণ হ্রাস পেতে পারে। এছাড়া বিভিন্ন কারণে দেহে পানির পরিমাণ বৃদ্ধি পেতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন ওষুধের মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, অতিরিক্ত পানি গ্রহণ সেটিও একটি কারণ, খাবারের সাথে লবণ গ্রহণ, অ্যালকোহল, এই কারণগুলো কিন্তু দেহে পানি এবং লবণের পরিমাণ বৃদ্ধি ঘটাতে পারে। তো পানি এবং লবণের পরিমাণ দেহে হ্রাস বৃদ্ধি ঘটলেও কিন্তু আমাদের দেহ সেটা স্বয়ংক্রিয়ভাবে সেটি কিন্তু একটি ভালো ভারসাম্য বজায় রাখতে পারে এবং সেই ভারসাম্য বজায় রাখাটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব কিভাবে সেটা হয়ে থাকে এবং এটিকেই বলা হয়ে থাকে অসমোরেগুলেশন বা পানি সাম্য নিয়ন্ত্রণ। অসমোরেগুলেশন যে অঙ্গের মাধ্যমে মূলত ঘটে থাকে সেটি হচ্ছে বৃক্ক এবং আরো স্পেসিফিক্যালি যদি বলি বৃক্কের মধ্যে অবস্থানকারী নেফ্রনের মাধ্যমে এই পানি সাম্য নিয়ন্ত্রণ হয়ে থাকে। অসমোনিসাম্য নিয়ন্ত্রণ কিংবা অভিস্রবণিক চাপ নিয়ন্ত্রণ যেভাবে বলি না কেন, সেটি কি সেটির সংজ্ঞা যদি আমরা বলতে চাই তাহলে দেখি যে দেহ কোষের অন্তঃস্থ অর্থাৎ দেহ কোষের অভ্যন্তরে এবং বহিস্থ বা দেহ কোষের বাইরে যে তরল আছে, কি কি তরল, যেমন ধরো প্লাজমা, টিস্যু রস, লিম্ফ, এগুলো হচ্ছে দেহ বহিস্থ কোষ বহিস্থ তরল। তাহলে কোষের অভ্যন্তর এবং কোষের বাইরে যে তরল আছে এবং তাতে দ্রবীভূত আয়নের সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, যে বিভিন্ন আয়নগুলো আছে সেই আয়নের মধ্যে সমতা রক্ষা করাকে বলা হয়ে থাকে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি বৃক্ক প্রতি মিনিটে প্রায় 125 ml প্রতি মিনিটে প্রায় 125 ml অর্থাৎ দিনে তাহলে কত হচ্ছে 170 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করে। নেফ্রনের যে বোমেন্স ক্যাপসুল আছে এবং তার মধ্যে যে গ্লোমেরুলাস আছে, তোমরা গত ক্লাসটা যদি ফলো করে থাকো অবশ্যই সেখানে আমি বুঝিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, যে আলট্রাফিল্ট্রেশন ঘটে, অতি পরিস্রাবন যেটাকে বলা হয়ে থাকে, অতি সূক্ষ্ম পরিস্রাবন। সেই আলট্রাফিল্ট্রেশনের মাধ্যমে বোমেন্স ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলার ফিল্ট্রেট জমা হয়, যেটি রেচন নলিকার মধ্যে দিয়ে পাস হয়ে যায়। তাহলে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট প্রতি মিনিটে 125 ml অর্থাৎ দিনে প্রায় 170 লিটার তৈরি হয়, কিন্তু সেটি আবার যখন রেচন নালিকার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু বলা হচ্ছে প্রতি মিনিটে 124 ml অর্থাৎ দিনে প্রায় 168.5 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে আবার রিঅ্যাবজর্পশন ঘটে অর্থাৎ পুনঃশোষণ ঘটে। তাহলে 125 এর মধ্যে 124 ml যদি পুনঃশোষণ হয়ে থাকে তাহলে প্রতি মিনিটে 1 ml অর্থাৎ দিনে প্রায় 1.5 লিটার, 1.5 লিটার মূত্র তৈরি হয়ে থাকে। তাহলে এটি হচ্ছে যে আলট্রাফিল্ট্রেশনের ফলে এবং রিঅ্যাবজর্পশনের ফলে আলটিমেটলি যে ইউরিন তৈরি হয় সেটির পরিমাণ দিনে প্রায় 1.5 লিটার মূত্র উৎপাদিত হয়। বৃক্ক মূত্রে পানি এবং লবণের মাত্রা নিয়ন্ত্রণ পূর্বকই কিন্তু অসমোরেগুলেশন শ্রবণিক চাপের সমতা রক্ষা করে থাকে। তাহলে মূত্রে পানি এবং লবণের মাত্রা নিয়ন্ত্রণ করার মাধ্যমেই কিন্তু অসমোরেগুলেশনটা রক্ষা করে থাকে।
অসমোরেগুলেশন ডিটেলস বোঝার আগে আমি গত ক্লাসের দু একটি টপিক তোমাদেরকে এখানে একটু মনে করে দিতে চাই, কারণ আমাদের এই টপিকের সাথে সেটা রিলেটেড। যে আল্ট্রাফিল্ট্রেশনের কথা বলছিলাম, সেখানে আল্ট্রাফিল্ট্রেশনের ক্ষেত্রে এক ধরনের চাপ, কার্যকর পরিশ্রবণ চাপ যেটাকে বলা হয়ে থাকে 10 mm, অর্থাৎ অ্যাপারেন্ট আর্টারিয়াল দিয়ে যে ব্লাডটা প্রবেশ করছে সেটার যে একটা হাইড্রোস্ট্যাটিক চাপ আছে, সেই হাইড্রোস্ট্যাটিক চাপের বিরুদ্ধেও কিন্তু আবার গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে সেই সাথে ব্লাডের যে কলয়েডাল উপাদানগুলো আছে সেগুলোর একটা প্রেশার কাজ করে। তাহলে এই হাইড্রোস্ট্যাটিক চাপ এবং সেই সাথে অসমোটিক প্রেশার, সেই সাথে ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, এগুলোকে যদি ডিডাক্ট করা হয় তাহলে দেখা যায় যে মূলত আল্ট্রাফিল্ট্রেশনের যে কার্যকর পরিশ্রবণ চাপ থাকে সেটি হচ্ছে 10 mm। আল্ট্রাফিল্ট্রেশনের মাধ্যমে যখন ফিল্টারটা তৈরি হয় সেটি এই পেঁচানো নালিকার মধ্যে দিয়ে গিয়ে হ্যান্ডেল লুপ হয়ে যখন ডিস্টাল পেঁচানো নালিকা এবং কালেক্টিং ডাক্টে যায়, সেক্ষেত্রে কি কি ঘটে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস এর মধ্যে সবচেয়ে বেশি রিঅ্যাবজর্পশন হয়। হ্যান্ডেল লুপেও কিছু রিঅ্যাবজর্পশন হচ্ছে, যেমন পানি এবং সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্লোরিন আয়ন, এগুলো পুনঃশোষিত হচ্ছে। এছাড়া ডিসিটি অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবুলস যেটি, সেখানে কিন্তু কিছু অ্যাক্টিভ সেক্রেশন ঘটে অর্থাৎ সক্রিয় ক্ষরণ ঘটে, অর্থাৎ রক্ত থেকে কিছু হাইড্রোজেন আয়ন এবং পটাশিয়াম আয়ন কিন্তু আবার সেই রেচন নালিকার মধ্যেও প্রবেশ করে। রেচন নালিকা থেকে যেরকম রিঅ্যাবজর্ব হয়, আবার কিছু অ্যাক্টিভ সেক্রেশনের মাধ্যমে রক্ত থেকে আবার রেচন নালিকার মধ্যেও কিছু কিছু আয়ন প্রবেশ করে। আলটিমেটলি যে কালেক্টিং ডাক্ট বা সংগ্রাহক নালিকা আছে সেখান থেকেও কিন্তু পানির পুনঃশোষণ হয়। পানির পুনঃশোষণের ফলে যে মূত্রটা তৈরি হয়, যেটা পরবর্তীতে পেলভিস এবং ইউরেটারের মাধ্যমে মূত্রথলিতে চলে যায়, সেটার কনসেন্ট্রেশন কিন্তু এই অ্যাবজর্পশনের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। মূত্রের উপাদান দুই ধরনের, একটি হচ্ছে পানি, অর্থাৎ 95 থেকে প্রায় 97% হচ্ছে পানি, আর বাকি উপাদান যে কঠিন উপাদান থাকে তার মধ্যে রয়েছে বিভিন্ন জৈব অজৈব উপাদান, সেটি হচ্ছে 3 থেকে 5% পর্যন্ত। অসমোরেগুলেশন আমরা বুঝতে হলে কয়েকটি বিষয় আমাদেরকে আগে জানতে হবে। প্রথমত, দেহে যখন কোনো কারণে তরলের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ তরলের আধিক্য হয়, তখন কিন্তু রক্তরসের আয়তন বা ভলিউম কিন্তু বৃদ্ধি পায়। এটা মনে রাখবে, অর্থাৎ তরলের পরিমাণ যদি দেহে বৃদ্ধি পায়, রক্তরসের আয়তন বৃদ্ধি পাবে। ঠিক তার বিপরীত অবস্থা, তরলের ঘাটতি হলে রক্তরসের আয়তনও কিন্তু হ্রাস পাবে। হাইপারটোনিক ইউরিন এবং আরেকটি হচ্ছে হাইপোটোনিক ইউরিন, সেটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কি? হাইপারটোনিক ইউরিন হচ্ছে যখন পানির পরিমাণ কম থাকে, অর্থাৎ যে মূত্রে স্বাভাবিক যে পরিমাণ পানি থাকার প্রয়োজন তার চেয়ে কম থাকে, সেটিকে বলা হয়ে থাকে হাইপারটোনিক ইউরিন বা ঘনমূত্র। আর যেখানে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে সেটাকে বলা হবে হাইপোটোনিক ইউরিন বা লঘুমূত্র। আরেকটি হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটি কি? সেটি হচ্ছে প্রতি লিটার দ্রবণে লবণের পরিমাণ সূচককে অসমোলারিটি বলা হয়ে থাকে। এক্ষেত্রে রক্তরসে যে লবণের পরিমাণ সূচক সেটিকে অসমোলারিটি বলবো আমরা। এছাড়া এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, অ্যালডোস্টেরন হরমোন, রেনিন এনজাইম, এই টপিকগুলো কিন্তু আমাদের অসমোরেগুলেশন যখন আমরা বুঝবো তখন এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা জানবো। এটি একটি মস্তিষ্কের ছবি এবং আমাদের মস্তিষ্কের একটি অংশ তোমরা জানো, নাম হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের নিচেই দেখো ইন্ডিকেট করা আছে একটি গ্রন্থি যেটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এবং এই পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু মানব দেহে যত গ্রন্থি আছে তার মধ্যে এটিকে বলা হয়ে থাকে গ্রন্থিরাজ, কারণ এর থেকে কিন্তু অনেকগুলো হরমোন নিঃসরিত হয় এবং এই হরমোন পিটুইটারি গ্রন্থি আমাদের মানব দেহে বিভিন্ন জৈবনিক কার্যাবলীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই কিন্তু একে গ্রন্থিরাজ বলা হয়ে থাকে। পিটুইটারি গ্রন্থির অসমোরেগুলেশনের ক্ষেত্রে যে ভূমিকা সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসরিত হয়। এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনকে কিন্তু আরেকটা নাম আছে, সেটিকে বলা হয় থাকে ভ্যাসোপ্রেসিন। এটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এডিএইচ মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়। এই হাইপোথ্যালামাস থেকে এটা কিন্তু এডিএইচটা তৈরি হয় হাইপোথ্যালামাসে, কিন্তু সেখান থেকে ক্ষরিত হয়ে সেটি কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডে, পিটুইটারি গ্রন্থিতে গিয়ে জমা হয় এবং প্রয়োজন অনুসারে সেখান থেকে কিন্তু এটা নিঃসরিত হয়। রক্তে পানির পরিমাণ হ্রাস পেলে মস্তিষ্কের সংবেদী কোষ বা অসমোরিসেপ্টর কর্তৃক শনাক্ত হলে এডিএইচ ক্ষরিত হয়ে রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছায়। অর্থাৎ রক্তে যদি পানির পরিমাণ
কমে যায় সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কে কিছু সংবেদী কোষ আছে যেগুলোকে বলা হয়ে থাকে অসমোরিসেপ্টর। এই অসমোরিসেপ্টর গুলো কিন্তু পানির পরিমাণ হ্রাস পেলে সেটি শনাক্ত করতে পারে এবং ডিটেক্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ ক্ষরণ হয় এবং রক্তের মাধ্যমে তা বৃক্কে পৌঁছে যায়। এডিএইচ রেচন নালিকায় এবং সংগ্রহ নালিকায় পানির পুনঃশোষণ বৃদ্ধি করে। কাজে যখন পানির পরিমাণ কমে যাবে স্বাভাবিকভাবে পানির পুনঃশোষণ বৃদ্ধি করতে হবে এবং সেই কারণে এডিএইচ গিয়ে কিন্তু সেই কাজটাই করে থাকে। অসমোরেগুলেশন বা পানি সাম্য নিয়ন্ত্রণ কিভাবে হয়? এখানে দুটি সিচুয়েশন দেয়া আছে। একটি হচ্ছে দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি পায় তখন কি ঘটে, আর একটি হচ্ছে দেহে যখন পানির পরিমাণ হ্রাস পায় তখন কি ঘটে থাকে। তাহলে দুটি সিচুয়েশনে কিভাবে আমাদের দেহ পানি সাম্য নিয়ন্ত্রণ করে আমরা সেটা বুঝবো। প্রথমেই দেখি দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি পায় তখন কি ঘটে। পানির পরিমাণ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে আমরা একটু আগে সেটা পড়েছি যে রক্তের ভলিউম বা আয়তন বৃদ্ধি পাবে। যখন রক্তের আয়তন বা ভলিউম বৃদ্ধি পায় তখন কি হবে, দুটি কাজ ঘটবে। একটি হচ্ছে গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি পাবে। যখন রক্তের ভলিউম বেড়ে যাবে স্বাভাবিকভাবে নেফ্রনের যে গ্লোমেরুলাস আছে সেখানে অ্যাফারেন্ট আর্টারির মাধ্যমে যে ব্লাড প্রবেশ করছে তার হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি পাবে। আরেকটি কি ঘটবে, আরেকটি হচ্ছে মস্তিষ্কের যে হাইপোথ্যালামাসের যে অসমোরিসেপ্টর কোষগুলোর কথা আমরা একটু আগে বললাম, সেই অসমোরিসেপ্টর কর্তৃক সেটি শনাক্ত হবে। শনাক্ত হওয়ার ফলে এবং এই গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি পায়, এই দুটি ঘটনা ঘটবে। প্রথমত গ্লোমেরুলাসে যখন হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কি হবে, হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি পাওয়া মানে আলট্রাফিল্ট্রেশন বৃদ্ধি পাবে। তাহলে এই গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক চাপ বৃদ্ধি করে আলট্রাফিল্ট্রেশন বৃদ্ধি পাবে। অপরদিকে হাইপোথ্যালামাসে যখন অসমোরিসেপ্টর কর্তৃক শনাক্ত হয়েছে তখন কি হবে, এডিএইচ ক্ষরণ কমে যাবে। এখানে যেটা ইন্ডিকেট করা হয়েছে ড্রপ ডাউন দিয়ে সেটা হচ্ছে বোঝানো হয়েছে এডিএইচ ক্ষরণ কমে যাবে, কারণ এডিএইচ ক্ষরণ কম হলেই পুনঃশোষণ হ্রাস পাবে। অর্থাৎ কোথায়, রেচন নালিকায় এবং সংগ্রাহক নালিকায় পানির পুনঃশোষণ হ্রাস পাবে। তাহলে একটু মেলানোর চেষ্টা করি আমরা। দেহে যখন পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় স্বাভাবিকভাবে তখন কি হবে, পানির রিঅ্যাবজর্পশনটাও কিন্তু কমিয়ে দিতে হবে, কারণ পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কাজেই ফিল্ট্রেশনের মাধ্যমে যে পানিটা রেচন নালিকায় প্রবেশ করেছে সেটা যত বেশি সম্ভব বের করে দিতে হবে। তাহলে এর ফলে আলট্রাফিল্ট্রেশন বৃদ্ধি পেয়েছে এবং পুনঃশোষণ হ্রাস পাওয়ার ফলে যে মূত্রটি তৈরি হবে সেটি হচ্ছে হাইপোটনিক মূত্র, অর্থাৎ কম ঘন মূত্র তৈরি হবে। অপরদিকে আমরা যদি দেখি তার বিপরীত অবস্থা, অর্থাৎ দেহে যখন পানির পরিমাণ হ্রাস পায় তখন কি ঘটে, তখন স্বাভাবিকভাবে রক্তের ভলিউমও হ্রাস পাবে বা কমে যাবে। এবং রক্তের ভলিউম যখন হ্রাস পাবে দুটি ঘটনা ঘটবে, একটি হচ্ছে গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক চাপ হ্রাস পাবে আর একটি হচ্ছে হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর কর্তৃক সেটিও শনাক্ত হবে। এবং গ্লোমেরুলাসে হাইড্রোস্ট্যাটিক চাপ কমে যাওয়ার ফলে আলট্রাফিল্ট্রেশন কমে যাবে। আর অপরদিকে হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর কর্তৃক যখন শনাক্ত হয়েছে তখন কি ঘটনা ঘটবে, তখন দেখা যাবে যে এডিএইচ ক্ষরণটা বৃদ্ধি পেয়ে গেছে। এখানে আমি আরো দিয়ে বুঝিয়েছি যে এখানে এডিএইচ ক্ষরণ বৃদ্ধি পেয়েছে এবং এডিএইচ ক্ষরণ বৃদ্ধি পাওয়ার ফলে যে রেচন নালিকা এবং সংগ্রাহক নালিকা আছে সেখানে পুনঃশোষণটাও বৃদ্ধি পেয়েছে। তাহলে দেহে পানির পরিমাণ কমে যাওয়া মানেই হচ্ছে পুনঃশোষণটা বৃদ্ধি করে দেহে পানির পরিমাণটা স্বাভাবিক রাখার চেষ্টা করবে। এদিকে আলট্রাফিল্ট্রেশনটাও কমে যাবে এবং যার কারণে পানির পরিমাণটা স্বাভাবিক রাখার চেষ্টা করবে। তাহলে পুনঃশোষণ বৃদ্ধি এবং আলট্রাফিল্ট্রেশন কমে যাওয়ার ফলে যে মূত্র তৈরি হবে সেটি হচ্ছে হাইপারটনিক মূত্র বা ঘনমূত্র যেটাকে বলা হয়ে থাকে, হাইপারটনিক মূত্র তৈরি হবে। তাহলে এই পুরোটাই হচ্ছে অসমোরেগুলেশন। সংক্ষেপে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দুটি অবস্থায় কিভাবে আমাদের নেফ্রনের মাধ্যমে এবং মস্তিষ্কের যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএইচ ক্ষরিত হয় সেটার মাধ্যমে কিভাবে দেহে পানির সাম্য নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই ছবিটা দেখে তোমরা এখন আমি বোঝানোর এইখানে প্রথমে যে ছবিটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটা নেফ্রনের ছবি এবং নেফ্রনে এই জিনিসটা তোমরা যদি খেয়াল করো গ্লোমেরুলাস কাছাকাছি কিন্তু ডিস্টাল প্যাচানো নালিকা অবস্থান করছে, কারণ এগুলো প্যাচানো নালিকা এবং খুব কাছাকাছি অবস্থান করছে, গ্লোমেরুলাসের পাশেই ডিস্টাল প্যাচানো নালিকা অবস্থান করছে। এটা ঠিক তার একটি খুব ক্লোজ একটি ছবি দেখানো হয়েছে। সেখানে এটা হচ্ছে গ্লোমেরুলাস বা বোমেন্স ক্যাপসুলের মধ্যে অবস্থানকারী গ্লোমেরুলাস। এটি হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল, যেটা প্রবেশ করেছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট আর্টারিওল
আর এটি হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা। তাহলে এই অ্যাফারেন্ট আর্টারিওল, ডিস্টাল প্যাচানো নালিকা, এটি হচ্ছে বোমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। এখন এই ডিস্টাল প্যাচানো নালিকার গাত্রে প্রাচীরে এবং সেই সাথে অ্যাফারেন্ট আর্টারিওলের যখন গ্লোমেরুলাসের কাছাকাছি অ্যাফারেন্ট আর্টারিওলে কিছু সংবেদী কোষ থাকে। আর এছাড়া এই দুই ধরনের অর্থাৎ ডিস্টাল প্যাচানো নালিকা এবং অ্যাফারেন্ট আর্টারিওলের মাঝখানেও কিন্তু কিছু সংবেদী কোষ থাকে। তিন ধরনের কোষের কথা, সংবেদী কোষের কথা আমি বলছি। একটা ডিস্টাল প্যাচানো নালিকা, একটা অ্যাফারেন্ট আর্টারিওল, আর একটা হচ্ছে দুইটার মাঝখানে সংবেদী কিছু কোষ অবস্থান করছে। এই সংবেদী কোষ যদি আমি লিখেছি, এগুলোর কিন্তু আলাদা নাম আছে, যদিও তোমাদের অত প্রয়োজন নেই ডিটেলস, এই জন্য আমি আর নামগুলো লিখিনি, মুখে বলে দিচ্ছি জাস্ট। এখানে এগুলো হচ্ছে ম্যাকুলা ডেন্সা সেলস বলা হয়, যেটা অ্যাফারেন্ট আর্টারিওল আছে ওগুলোকে বলা হয়ে থাকে ডাক্সট্রাগ্লোমেরুলার সেলস, এবং মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে মেসেঞ্জিয়াল সেলস। যাই হোক, এই তিন ধরনের সংবেদী কোষ গুলোকে নিয়ে যেটি গঠিত হয় সেটাকে বলা হয়ে থাকে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। জাক্সট্রা শব্দের অর্থই হচ্ছে নিয়ার টু, অর্থাৎ কাছে। গ্লোমেরুলাসের কাছে এই অ্যাপারেটাসটা অবস্থান করছে, গ্লোমেরুলাসের কাছাকাছি এটা অবস্থান করছে বলেই এদেরকে বলা হয়ে থাকে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস। এখন দেহে আয়ন বা লবণের সাম্যতা নিয়ন্ত্রণে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসের কাজ কি? কাজ হচ্ছে এটি রেনিন এনজাইম ক্ষরণ করে, এবং এই রেনিন এনজাইম আমাদের বৃক্কের উপরে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণকে প্রভাবিত করে। তাহলে এটার ডিটেলস কাজকে আমরা এর পরের স্লাইডে দিলেই বুঝতে পারবো। এখানে আমরা জাস্ট দিলাম যে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি। এটা হচ্ছে একটি বৃক্কের ছবি, এবং বৃক্কের উপরেই দেখতে পাচ্ছ তোমরা টুপির মতো অবস্থান করছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছ ক্যাপসুল বাইরের দিকে, এবং এর নিচে কর্টেক্স, তার নিচে আছে মেডুলা। এই যে কর্টেক্স থেকেই এক ধরনের হরমোন নিঃসরিত হয় যেটাকে বলা হয়ে থাকে অ্যালডোস্টেরন হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স থেকে নিঃসৃত হরমোনটির নাম হচ্ছে অ্যালডোস্টেরন হরমোন, এবং এটির কাজ হচ্ছে রক্তে যখন লবণের আধিক্য অর্থাৎ লবণের পরিমাণ বেড়ে যায়, অসমোলারিটি যখন বৃদ্ধি পায়, তখন এই হরমোনটি তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি কি কাজ করে? এই হরমোনটি রেচন নালিকায় সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি করে এবং সংগ্রাহক নালিকায় পানির পুনঃশোষণ বৃদ্ধি করে। রক্তে সোডিয়াম আয়নের মাত্রা নিয়ন্ত্রণ। যখন রক্তে সোডিয়াম আয়নের মাত্রা বেড়ে যায় অথবা কমে যায়, এবং এটা সোডিয়াম আয়নের মাত্রা বেড়ে যাওয়া কমে যাওয়াটা কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ আমরা বলতে পারি, কারণ সোডিয়াম আয়নের মাত্রা যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে অসমোটিক চাপও বেড়ে যাবে এবং রক্তের মধ্যে পানির পরিমাণও বেড়ে যাবে। একইভাবে যদি আয়নের মাত্রা কমে যায়, সোডিয়াম আয়নের মাত্রা, সেক্ষেত্রে পানির পরিমাণও কিন্তু কমে যাবে। সোডিয়াম আয়নের মাত্রার সাথে পানির পরিমাণও কিন্তু রিলেটেড। যখন রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ হ্রাস পায় বা কমে যায়, স্বাভাবিকভাবে সেখানে অভিস্রবণের মাধ্যমে পানির প্রবেশও কমে যাবে। তাহলে পানির প্রবেশ যদি কমে যায়, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে রক্তে যখন পানির পরিমাণ কমে যায় তখন কি ঘটে? তখন রক্তের ভলিউম অর্থাৎ রক্তচাপ হ্রাস পাবে। তাহলে সোডিয়াম আয়নের পরিমাণ হ্রাস পাওয়া মানেই হচ্ছে রক্তের ভলিউম হ্রাস পাওয়া বা রক্তচাপ হ্রাস পাওয়া। রক্তচাপ যদি হ্রাস পায়, সেক্ষেত্রে একটু আগে আমরা যে ছবিটা দেখেছিলাম যে জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস, সেই জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাস সেটি ডিটেক্ট করে, এবং ডিটেক্ট করার মাধ্যমেই কিন্তু রেনিন এনজাইম ক্ষরণ করে। এই রেনিন এনজাইমের কাজ হচ্ছে আমাদের প্লাজমায় অর্থাৎ রক্তরসে এক ধরনের নিষ্ক্রিয় প্রোটিন আছে, প্লাজমা প্রোটিন, এটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন, যেটি যকৃতে অর্থাৎ লিভারে তৈরি হয়, রক্তের প্লাজমায় অবস্থান করে। এই নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিন অ্যাঞ্জিওটেনসিনোজেন যেটার নাম, সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে রেনিন এনজাইমটি কি করে? এই নিষ্ক্রিয় প্লাজমা প্রোটিনটিকে সক্রিয় একটি হরমোনে পরিণত করে, যেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন হরমোন। এই অ্যাঞ্জিওটেনসিন হরমোন আমাদের বৃক্কের উপরে অবস্থিত অ্যাড্রিনাল গ্রন্থিকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। তাহলে আবার দেখি, যখনই সোডিয়াম আয়নের পরিমাণ কমে গেল, তাহলে রক্তের ভলিউম হ্রাস পেয়েছে বা রক্তচাপ হ্রাস পেয়েছে, এবং রক্তচাপ হ্রাস পাওয়াটা জাক্সট্রাগ্লোমেরুলার কর্তৃক ডিটেক্ট করার ফলে রেনিন এনজাইম ক্ষরণ হয়, এবং রেনিন এনজাইমের কার্যকারিতায় অ্যাঞ্জিওটেনসিনোজেনটি অ্যাঞ্জিওটেনসিনে পরিণত হয়। এই অ্যাঞ্জিওটেনসিন কি করছে? অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণকে প্রভাবিত করছে, অর্থাৎ বৃক্কের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে। অ্যালডোস্টেরন হরমোন ক্ষরিত হওয়ার ফলে কি হচ্ছে? আমাদের নেফ্রনে
দুই ধরনের কাজ হচ্ছে, একটি হচ্ছে রেচন নালিকায় সোডিয়াম আয়নের পুনঃশোষণ বৃদ্ধি পাচ্ছে, আর একটি হচ্ছে সংগ্রাহক নালিকা থেকে পানির পুনঃশোষণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে যেহেতু সোডিয়াম আয়নের পরিমাণ রক্তে কমে গেছে, তাহলে অবশ্যই গ্লোমেরুলার ফিল্টার থেকে সোডিয়াম আয়নটা আমাদেরকে নিতে হবে, যেটা অ্যালডোস্টেরন হরমোন সেই কাজটাই করে থাকে, যে রেচন নালিকা থেকে, অর্থাৎ যে ফিল্টার রেচন নালিকার মধ্যে দিয়ে পাস হচ্ছে সেখান থেকে সোডিয়াম আয়নটা কালেক্ট করবে, সেই সাথে একই সাথে পানির পুনঃশোষণও বৃদ্ধি করবে সংগ্রাহক নালিকা থেকে। তাহলে সোডিয়াম আয়নের পরিমাণও বেড়ে গেল রক্তে তখন, এবং পানির পরিমাণও বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার ফলে যেটি হবে, আমাদের রক্তচাপটি স্বাভাবিক হয়ে যাবে আবার। তাহলে এভাবেই কিন্তু এই জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মাধ্যমে কিন্তু রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় বা সোডিয়াম আয়নের মাত্রা নিয়ন্ত্রিত হয়। এটা আমরা এতক্ষণ যা পড়লাম, পানি এবং লবণের সাম্যতা কিভাবে রক্ষিত হচ্ছে, অ্যালডোস্টেরন হরমোন, ইলিয়াচ হরমোন কিভাবে আমাদের যে ফিল্ট্রেট পাস হচ্ছে রেচন নালিকার ভিতর দিয়ে, সেটাই এখানে শো করা হয়েছে। জাস্ট আমরা সেটা দেখলাম, পানি কিভাবে রিঅ্যাবজর্ব হচ্ছে, সোডিয়াম রিঅ্যাবজর্ব হচ্ছে অ্যালডোস্টেরন ইলিয়াচ হরমোনের কার্যকারিতায়। এখন আমরা আমাদের পরবর্তী যে টপিক, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ কিভাবে হয় সেটা দেখবো। এটাকে রক্তের পিএইচ নিয়ন্ত্রণও বলতে পারি, আবার অ্যাসিড বেজ রেগুলেশন অর্থাৎ অম্লক্ষার নিয়ন্ত্রণও বলা যেতে পারে। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ, পিএইচ বলতে কি বুঝি তোমরা জানো, অবশ্যই আমি জানি। সেটা কি, কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার পরিমাপকে উক্ত দ্রবণের পিএইচ বলা, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কি পরিমাণ আছে সেই ঘনমাত্রার পরিমাপকে উক্ত দ্রবণের পিএইচ বলা হয়ে থাকে। এবং দ্রবণে যে কোনো দ্রবণের পিএইচ মাত্রা 0 থেকে 14 অর্থাৎ 0 থেকে 14 পর্যন্ত হতে পারে। এই পিএইচ এর নিরপেক্ষ মান হচ্ছে 7। যদি 7 এর কম হয় তাহলে আমরা দ্রবণটিকে অ্যাসিডিক বলবো, এবং বেশি হলে এটাকে বলা হয়ে থাকে ক্ষারীয়। যদি পিএইচ 7 হয় সেটি নিরপেক্ষ, 7 এর নিচে হলে অ্যাসিডিক, এবং বেশি হলে সেটাকে আমরা ক্ষারীয় বলবো। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ বলতে রক্ত প্লাজমার হাইড্রোজেন আয়ন ঘনমাত্রাকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝবো, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ বলতে, যেহেতু পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাহলে রক্তে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নিয়ন্ত্রণ বলতে নিয়ন্ত্রণটি রক্তের পিএইচ নিয়ন্ত্রণ বলে। এখানে পিএইচ স্কেলটা দেখানো আছে, 7 হচ্ছে নিউট্রাল বা নিরপেক্ষ, নিচে হচ্ছে অ্যাসিডিক, এর বেশি হলে অ্যালকালাইন হয়ে থাকবে। আমাদের রক্তের স্বাভাবিক পিএইচ 7.4, তাহলে 7.4 যদি হয়ে থাকে অবশ্যই আমরা বলবো এটি মৃদু ক্ষারীয়। আবার অপরদিকে মূত্রের স্বাভাবিক পিএইচ হলো 6.5 অর্থাৎ 6 অর্থাৎ, তাহলে অবশ্যই এটা কিছুটা অ্যাসিডিক আমরা বলবো। তাহলে দুইটা কিন্তু ভিন্ন, রক্ত কিছুটা ক্ষারীয় কিন্তু মূত্র হচ্ছে কিছুটা অম্লীয়। বৃক্ক রক্তের পিএইচ নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে থাকে। রক্তের পিএইচ নিয়ন্ত্রণে কিন্তু বৃক্ক মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া অন্যান্য ফ্যাক্টরও কিছু কাজ করে, সেগুলো আমরা দেখব। রক্তের পিএইচ নিয়ন্ত্রণ বা অ্যাসিড বেজ রেগুলেশন তিনটা ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে ফুসফুসের মাধ্যমে, একটি হচ্ছে বৃক্কের মাধ্যমে, আর একটি বাফার দ্রব্যের মাধ্যমে হয়ে থাকে। জানি যে আমাদের কোষে বিভিন্ন মেটাবলিজম চলছে এবং বিভিন্ন শ্বসনিক কার্যক্রম চলছে, তার ফলে প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এবং এই কার্বনিক অ্যাসিড কিন্তু আবার বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে রক্তে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপরে কিন্তু আমরা একটু আগে বলেছি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাই হচ্ছে পিএইচ, ঠিক আছে। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে রক্ত হয়ে যাবে অ্যাসিডিক, এবং হাইড্রোজেন আয়নের মাত্রা যদি কম হয়ে থাকে তাহলে রক্ত হয়ে যাবে অ্যালকালাইন বা ক্ষারীয় হয়ে থাকবে। যখন এই ধরনের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যায় বা কমে যায়, সেটা কিভাবে নিয়ন্ত্রিত হয় প্রথমেই আমরা দেখব কিভাবে নিয়ন্ত্রিত হয়। যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এখানে আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, দেহে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই কি হবে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাবে। কাজে এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেছে। হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানেই হচ্ছে ক্ষারীয় হয়ে যাওয়া, অর্থাৎ হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে হচ্ছে
অ্যাসিডিক হওয়া। অ্যাসিডিক মানে হচ্ছে পিএইচ লেভেল 7 এর নিচে নেমে যাওয়া, অর্থাৎ পিএইচ লেভেল নিচে নেমে গেছে। আবার ঠিক তার বিপরীত অবস্থা, যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়, স্বাভাবিকভাবে হাইড্রোজেন আয়নের পরিমাণও কমে যাবে। হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাওয়া মানে ক্ষারীয় হওয়া, দ্যাট মিন্স পিএইচ লেভেল ইনক্রিজ করা, অর্থাৎ 7 এর উপরে উঠে যাওয়া, পিএইচ লেভেল বেড়ে গেছে। তাহলে যে অবস্থায় অর্থাৎ কার্বন ডাই অক্সাইড বেড়ে যাক অথবা কার্বন ডাই অক্সাইড কমে যাক, সেটা প্রথমত যেভাবে নিয়ন্ত্রিত হতে পারে, একটি হচ্ছে যে কি আমাদের যে ফুসফুসের মাধ্যমে সেটা নিয়ন্ত্রিত হতে পারে। শ্বাস প্রশ্বাসের হার হ্রাস বৃদ্ধির মাধ্যমে কিন্তু দেহ, আমাদের বডি চেষ্টা করে যে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণ বেড়ে গেছে বা কমে গেছে সেটা নিয়ন্ত্রণের একটি চেষ্টা করে। এছাড়া আর কি ভাবে হতে পারে, বৃক্ক একটা জেনেছি আমরা, বৃক্কের মাধ্যমেও কিন্তু পিএইচ লেভেল নিয়ন্ত্রিত হচ্ছে। সেটা কিভাবে হয়, বৃক্কের মধ্যে যে নেফ্রন আছে, পাশের ছবিটা যদি দেখি দেখা যাবে যে নেফ্রনের মধ্যে, নেফ্রন এটি যে নিচেরটা হচ্ছে নেফ্রনকে বোঝানো হয়েছে এবং উপরে হচ্ছে ব্লাড ক্যাপিলারিজ, অর্থাৎ নেফ্রনের চারপাশে যে ব্লাড ক্যাপিলারিজ আছে বা রেটিকুলার জালিকা রয়েছে, সেই জালিকা বোঝানো হয়েছে ব্লাড ক্যাপিলারিজ এবং এটি হচ্ছে নেফ্রন। নেফ্রনের ভিতর দিয়ে গ্লোমেরুলার ফিল্ট্রেট পাস হচ্ছে আর ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে দিয়ে ব্লাড পাস হচ্ছে। তাহলে এটা কিভাবে বৃক্ক পিএইচ লেভেলটা ঠিক রাখা, যখন পিএইচ লেভেল বেড়ে যায় বা কমে যায় সেটা কিভাবে হয়ে থাকে, সেক্ষেত্রে অ্যালডোস্টেরন হরমোনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অ্যালডোস্টেরন হরমোনের কার্যকারিতায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিবহন নামক একটি কাজ চলে। সেটা কিসের, বিভিন্ন আয়নের যে সক্রিয় পরিবহন, তার মাধ্যমে কিন্তু পিএইচ লেভেলটা নিয়ন্ত্রিত হয়। যখন এই যেখানে নিচে লেখা আছে এটা খেয়াল করো, পিএইচ বৃদ্ধি পায়, পিএইচ বৃদ্ধি পাওয়া মানে পিএইচ লেভেল বৃদ্ধি পেয়েছে, দ্যাট মিন্স তোমরা একটু আগে স্লাইডে সেটা আমি বুঝিয়েছিলাম, পিএইচ লেভেল বৃদ্ধি পাওয়া মানে 7 এর চেয়ে বেশি হয়ে যাওয়া, অর্থাৎ ক্ষারীয় হওয়া। তার মানে হচ্ছে রক্তে তখন কি কম, হাইড্রোজেন আয়নের পরিমাণ কম। তাহলে স্বাভাবিকভাবে কি হবে, গ্লোমেরুলার ফিল্টার থেকে হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে, আবার ব্লাড ক্যাপিলারিজ থেকে সোডিয়াম আয়ন, যে সোডিয়াম বাইকার্বনেট ছিল সেখান থেকে ভেঙে সোডিয়াম আয়নটা আবার এখানে প্রবেশ করছে। ঠিক একইভাবে যখন পিএইচ লেভেল হ্রাস পাবে, দ্যাট মিন্স যখন রক্ত অ্যাসিডিক হয়ে যাবে, পিএইচ লেভেল হ্রাস পাওয়া মানে 7 এর নিচে নেমে যাওয়া মানে অ্যাসিডিক হয়ে যাওয়া। অ্যাসিডিক হবে স্বাভাবিকভাবে, তখন কি হবে, এই ব্লাড ক্যাপিলারিজ থেকে হাইড্রোজেন আয়ন প্রবেশ করবে ফিল্ট্রেটের মধ্যে, আবার ফিল্ট্রেট থেকে সোডিয়াম আয়ন প্রবেশ করবে ব্লাড ক্যাপিলারিজ এর মধ্যে। তাহলে এই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটাকেই বলা হয়ে থাকে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এভাবেও কিন্তু বৃক্কের মাধ্যমে রক্তের পিএইচ লেভেলটা ঠিক রাখার চেষ্টা করা হয়। যে পদ্ধতি সেটি হচ্ছে বাফার পদ্ধতি। বাফার কি, বাফার হচ্ছে পিএইচ পরিবর্তনে বাধা দানকারী বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্যকে বাফার বলা হয়ে থাকে। আমাদের রক্তে এমন কিছু রাসায়নিক দ্রব্য আছে যেগুলো সবসময় পিএইচ, রক্তের যে পিএইচ লেভেলটা আছে সেটাকে ঠিক রাখার চেষ্টা করে। এই যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইফসফেট, পটাশিয়াম বাইকার্বনেট, এই উপাদানগুলো বাফার হিসেবে কাজ করে। এদের কাজ কি, এরা এই যে দেখো সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেটের সাথে যুক্ত সোডিয়াম বাইকার্বনেট গঠন করছে, আবার সোডিয়াম আয়ন বাইফসফেটের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইফসফেট গঠন করছে। এভাবে কিন্তু এই বাফার গুলো রক্তের পিএইচ কে ঠিক রাখার একটা চেষ্টা করে। তাহলে আমরা তিনটা পদ্ধতি দেখলাম, ফুসফুসের মাধ্যমে, বৃক্কের মাধ্যমে এবং বাফার পদ্ধতিতে কিভাবে রক্তের পিএইচটা নিয়ন্ত্রিত হয়। আমাদের আজকের ক্লাস প্রায় শেষ। আমি তোমাদেরকে যদি এখন প্রশ্ন করি যে রেচনের হরমোনাল ক্রিয়া বা হরমোনাল অ্যাকশন ইন এক্সক্রিশন, অর্থাৎ কিভাবে আমাদের বৃক্কের মাধ্যমে যে রেচন কার্যক্রম সম্পন্ন হয় সেখানে হরমোনাল ক্রিয়া, হরমোনের কি কার্যকারিতা, আমি আশা করছি তোমরা নিশ্চয়ই এটার উত্তর দিতে পারবে। একটু আগে আমরা বেশ কিছু হরমোনের কথা বলেছি, এডিএইচ হরমোন, তারপর অ্যালডোস্টেরন হরমোনের কথা বলেছি, রেনিন এনজাইম এবং অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন কথা বলেছি আমরা। এই বিষয়গুলো কিন্তু তোমাকে এখানে অবশ্যই উল্লেখ করতে হবে। যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে যে রেচনের হরমোনাল ক্রিয়া ব্যাখ্যা করো, তাহলে আমি আশা করছি তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটা যদি ফলো করো তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে যারা থেকেছো, মনোযোগ সহকারে ক্লাসটা শুনেছো, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী ক্লাসে জন্য আবার তোমাদেরকে অভিনন্দন জানিয়ে
আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।